স্বাগত সংবাদ সন্ধ্যায়। আমি আছি জাহিদ হোসেন আপনাদের সঙ্গে এবং আমি দোলা ডলরেস। শুরুতেই জানাবো এখনকার প্রধান শিরোনামগুলি। বনানীর বহুতল ভবনে ভয়াবহ আগুনে অন্তত 7 জন নিহত, লাফিয়ে পড়ে আহত অনেকে। মাদারীপুরে ওরসের বাস খাদে পড়ে নিহত 7, যশোরে সড়ক দুর্ঘটনায় 4 জনের প্রাণহানি। মানবতা বিরোধী অপরাধে নেত্রকোনার 5 রাজাকারের মৃত্যুদণ্ড, 7টি অভিযোগ প্রমাণিত। সেট হয়ে ইনিংস বড় করতে না পারার আক্ষেপ সোমবার, মনোযোগ দিচ্ছেন বিশ্বকাপ। শিরোনামগুলি শুনছিলেন। বনানীর FR টাওয়ারের আগুনে এক শ্রীলঙ্কার নাগরিক সহ মারা গেছেন 7 জন, আহত 66 জনকে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কুর্মিটোলা সহ 5টি হাসপাতালে। বেলা 12টার দিকে 22 তলা ভবনে লাগা আগুনে প্রায় 5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণ আনে ফায়ার সার্ভিস। সঙ্গে ছিলেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার বেলা 12টার দিকে আগুন লাগে কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের FR টাওয়ারে। এর পরপরই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো 22 তলা ভবন। গোটা এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। এরপর একে একে আগুন নেভাতে আসে ফায়ার সার্ভিসের 22টি ইউনিট। আকাশে ছিল হেলিকপ্টারও। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে ভবনটির 8 তলা থেকে আগুনের সূত্রপাত, পরে তা ছড়িয়ে পড়ে ওপরের অংশে। সেখান থেকে অনেককে দেখা যায় উদ্ধারের আকুতি জানাতে। আগুন কিভাবে আসছে, আগুন শব্দ নাই। অনেকক্ষণ দেখার পরে লেট করতেছি, লোক ডাকতেছে, হাফা করতেছে অনেকে, হ্যাঁ কিছু লোক দৌড়াইতেছে, নামতেছে। আস্তে আস্তে বাইরে ছিল, কিন্তু পরবর্তীতে এটা প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পরে যায় আগুনটা বাড়ছে। এরপরে ফায়ার সার্ভিস নিচ থেকে দৌড়ে রোডে আসতে আসে, তখন আমি দেখি যে নিচ থেকে উপর পর্যন্ত আগুন ছড়াই গেছে। এ সময় প্রাণ বাঁচাতে লাফিয়ে পড়ে হতাহত হন অনেকেই। চিকিৎসার জন্য তাদের নেওয়া হয় ঢাকা মেডিকেল কুর্মিটোলা সহ আশপাশের হাসপাতাল, ক্লিনিকে। বেলা 3টার পর ফায়ার সার্ভিসের মই দিয়ে 11, 12, 13 ও 14 তলার কাঁচ ভেঙে উদ্ধার করা হয় বেশ কজনকে। তখনও 8ম, 9ম ও 10ম তলায় ছিল আগুনের শিখা। তারা উপরে উঠতেছে এবং আপনি দেখতে পাবেন ওখানে উপরে উঠতেছে, বুঝছেন? আর ওখানে লোকজন নাই, ওখানে যে আগুনটা আসলে নিচে আসতেছে না, আগুনটা আস্তে আস্তে উপরে উঠতেছে। আর ওইখানে অন্ধকার, হ্যাঁ ছাদের দিকে ওইদিকে চলে গেছে। আর হয়তো দুইটা রুমের মধ্যে আবদ্ধ আছে। কেউ কেউ এই আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লেগেছে বললেও সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস। আগুনটা লেগেছে এটা ভাইয়া এখন পর্যন্ত আমরা বলতে পারবো না। আমরা আরেকটু তদন্ত করে বলতে হবে যে আসলে কোথায় মূল আগুনটা ছিল। এখানে আমরা বাইরে থেকে যেটা দেখতে পাচ্ছি, এখান থেকে প্রায় 8-10টা ফ্লোর তো আমরা ক্ষতিগ্রস্ত দেখতে পাচ্ছি। যেখানে আগুনের নিচে গ্লাসটা দেখতে পাচ্ছেন ভাঙা, তার থেকে সবগুলো উপরে সবগুলোই মোটামুটি ক্ষতিগ্রস্ত হয়েছে কম বেশি। FR টাওয়ারের আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার কাজে অংশ নেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বনানীর FR টাওয়ারে আগুনের বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাব সহকর্মী নূরে আলমের কাছে। নূরে আলম, পরিস্থিতি এখন কীরকম এবং সর্বশেষ হতাহতের বিষয়ে কোনো প্রাতিষ্ঠানিক তথ্য আছে কিনা, অর্থাৎ ফায়ার সার্ভিস অথবা অন্য যারা এই উদ্ধার তৎপরতায় আছেন তারা আনুষ্ঠানিকভাবে কিছু জানিয়েছেন কিনা আমাদেরকে? আমি এই মুহূর্তে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে, আমার কিছুক্ষণ আগে এই হাসপাতালের পরিচালকের কথা হয়। তার দেওয়ার তথ্য অনুযায়ী এখন পর্যন্ত এই হাসপাতালে 44 জন ভর্তি রয়েছে যারা বনানীর অগ্নিকাণ্ডের ঘটনায় আহত, এবং এদের বেশিরভাগের অবস্থায় আশঙ্কাজনক নয় বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তারা বেশিরভাগই অগ্নিকাণ্ডের যে ধোঁয়া আছে, সেই ধোঁয়ার ফলে তাদের শ্বাসকষ্টের সমস্যা হয়েছে। সেই শ্বাসকষ্টজনিত কারণেই এখানে চিকিৎসার জন্য এসেছে, এবং তাদের অবস্থা খুব বেশি একটা আশঙ্কাজনক নয়। তবে এখানে একজন শ্রীলঙ্কার নাগরিক মারা গেছেন, তার নাম নিরজ নিকেতন, আমরা যতটুকু জানতে পেরেছি। এছাড়া এখানে যারা আহত অবস্থায় ভর্তি রয়েছেন তাদের মধ্যে রয়েছেন নাজমুল হোসেন, ফজলুল হাই, মহিন, রিফাত হাসান, মোতাহের হোসেন, মোয়াজ্জেম, মমতাজউদ্দিন মৃধা, মহিউদ্দিন, আরিফুল ইসলাম, মোহাম্মদ পারভেজ, নূর হোসেন, তহিদুল ইসলাম, নুরুল ইসলাম, মামুন, সুশান্ত রায়, ফজলুল হক, মুরাদ, স্বদেশ দাশগুপ্ত, নজরুল ইসলাম, নূর ইসলাম, রায়হান, তাহরিম, সেজুতি, কামাল উদ্দিন মজুমদার, রিয়াদ, অনুপম দেব, মোহাম্মদ রেজওয়ান আহমেদ, ফাহিম, হিমু, সবুর খান, নীলিমা মাহবুব।
আর এখানকার কর্তৃপক্ষ বলছে যে এখানে যাতে তাদেরকে পূর্ণাঙ্গ চিকিৎসা দেওয়া যায় তার জন্য সকল ধরনের প্রস্তুতি রাখা হয়েছে, এবং তারা বলছে যে এরপরে যদি আরো রোগী এখানে আসে সেই ব্যবস্থাও তারা নিয়ে রেখেছে। তারপরে যদি খুব বেশি আশঙ্কাজনক অবস্থায় কেউ আসে তাদেরকে সিএমএইচে নিয়ে চিকিৎসা করানোর ব্যবস্থা তারা করে রেখেছে। আমরা এই মুহূর্তে একজনের সাথে কথা বলবো যে ওই ভবনে কর্মরত এবং তার 3 জন সহকর্মী সেখানে মারা যায়। আমরা একটি ঘটনাটি তার কাছ থেকে শোনার চেষ্টা করব। আচ্ছা, আপনার সহকর্মীদের সাথে আপনার সবশেষ কখন কথা হয়েছিল এবং তারা আসলে কিভাবে মারা গেছে বলে আপনারা জানতে পেরেছেন চিকিৎসকদের কাছ থেকে? সর্বশেষ কথা ছিল 12টার সময় যখন অগ্নিকাণ্ডটা ঘটে তখন আমার একটা যে আমাদের অবস্থা খুব খারাপ, আমরা হয়তো বা বাঁচব না। তখন 3 জন কর্মী ছিল আমাদের সহকর্মী, 3 জন সহকর্মী ছাদে গেছিল। ছাদে যাওয়ার পরে ওখান থেকে দড়ি বেয়ে নামতে যেয়ে 2 জন কর্মী অলরেডি ওখানে স্পট ডেড হয়, আর একজন যখন হলো ইউনাইটেড হসপিটালে নিয়ে যাওয়ার পরে সে মারা যায়। অগ্নিকাণ্ডের ঘটনাটি কিভাবে ঘটে বলে আপনার তো অফিস ওখানে, আপনারা কি কতটুকু জানতে পেরেছেন আপনার অন্য সহকর্মীদের কাছ থেকে? আমি যেটা সহকর্মীদের কাছে শুনলাম যে ছাত্রা থেকে ঘটছে, ওটা রেস্টুরেন্ট থেকে না, এটুকুই আমি জানি, তার বেশি আমি বলতে পারি। দর্শক, আপনারা শুনছিলেন। আর আরেকটি বিষয় দর্শকদেরকে জানিয়ে রাখি যে এখানে অনেক স্বজনই তার পরিচিত জনদের খোঁজ মিলাতে পারছেন এবং তারা বিভিন্ন হাসপাতালে খুঁজছে। এবং আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছিলাম, এর মধ্যে একজন গাজীপুর থেকে এসেছে, তার সন্তান সেখানে কর্মরত এবং তিনি বলছেন যে দুপুর 1টার পর থেকে তার সন্তানের সাথে আর কোনো কথা হয়নি। আমরা কিছুক্ষণ আগে আরো একজনের সাথে কথা বলেছিলাম, তিনি তার বন্ধুকে তিনি খুঁজে পাচ্ছেন না এবং তিনিও বিভিন্ন হাসপাতালে খোঁজ দিচ্ছেন। আমি এখানে দর্শক জানিয়ে রাখি, যদি কারো কোনো স্বজন এরকম না পাওয়া যায় তাহলে তারা মূলত 3টি হাসপাতালে খোঁজ দিবেন বলে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে বনানী অগ্নিকাণ্ডের ঘটনার যারা অসুস্থ এবং যারা আহত হয়েছেন তাদেরকে ইউনাইটেড হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা এরকম একজন স্বজনের সাথে কথা বলবো, তিনিও তার অনেক সহকর্মীদেরকে খুঁজে পাচ্ছেন না, আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করবো। আচ্ছা, আপনার কয়জন সহকর্মীদের খোঁজ আপনারা এখনো পাচ্ছেন না? 10-12 জনের মতো সহকর্মীকে আমরা খুঁজে পাচ্ছি না। তাদের মধ্যে একজন আছে নাহিদুল ইসলাম, আর যিনি মারা গিয়েছেন মাকসুদুর রহমান, ওনার ভাইপো ওখানে জব করছেন, ওনাকেও খুঁজে পাওয়া যাচ্ছে। আরো অনেকজনই আছেন। এখন আমরা জানতে পারছি যে ওই 10 তলায় যে আমাদের অফিসটা ছিল, আমার 10 তলায়, ওই 10 তলায় এখনো 10-12 জনের লাশ নাকি এখনো আছে। তো ওদের ওইখান থেকে যদি শনাক্ত করা যায় তাহলে হয়তো বা পেতে পারি। এটা আপনারা কোন মাধ্যম দিয়ে জানতে পারলেন? এটা আসলে ওইভাবে কোনো মাধ্যম না, আমরা ওভার ফোনে দেখা গেছে আমাদের ওখানে কিছু অফিস কলিগ আছে, তারা কিছু জানতে পারছে, হয়তো বা কিছু লাশ বের করছে ওইখান থেকে, বা ফায়ার সার্ভিস কর্মীদের মাধ্যমে হয়তো বা কিছু জানতে পারছে। এটা জাস্ট ওভার ফোনে বা যেভাবেই জানতে পারছি। সবশেষ আপনার সহকর্মীদের সাথে কখন কথা হয়েছিল এবং আপনারা কি ধারণা করছেন ওখানে কিভাবে আগুনটি লাগলো বলে আপনারা ধারণা করছেন, অথবা আপনার সহকর্মীদের কাছ থেকে জানতে পেরেছেন? আমার সবশেষ কথা হয়েছে নাহিদ ভাইয়ের সাথে, তখন বাজে বেলা প্রায় 1টা। ওই টাইমে কথা বলছে, উনি খালি বললেন যে মনে হয় বাঁচবো না, তুমি ফোনটা রাখো, আর পারলে ফায়ার সার্ভিসে একটা ফোন দাও। আমি সাথে সাথে ফায়ার সার্ভিসে একটা ফোন দেওয়ার চেষ্টা করছি, ওদের লাইন বিজি পাইনি। পরে শুনলাম যে সবাই চলে গিয়েছেন, আর লাস্ট টাইমে আসলে বাকিটুকু আর আমি জানি না, বা কারোর সাথে আমার ওইভাবে যোগাযোগ হওয়ার সুযোগ হয় নাই। আচ্ছা, সেখানে আপনার কোন কোন সহকর্মী খোঁজ পাচ্ছেন না, তাদের নামগুলো যদি একটু বলতেন তাহলে। আমি এখন অ্যাকচুয়ালি নাম বলতে পারি, যেমন নাহিদুল ইসলাম আছেন, রুমকি রহমান আছেন, যেমন নেতা আছেন, আতাউর রহমান, মিজানুর রহমান। শুনলাম যে এখন নাকি কুর্মিটোলা হসপিটালে আনছেন, এখন আমি শিওর না, কেবলই জানতে পারলাম একটা টুকরে আমার এক স্টোরিকের মাধ্যমে। দর্শক, আপনারা শুনছিলেন একজনের বক্তব্য। এরকম অসংখ্য মানুষ বিভিন্ন হাসপাতালে যাচ্ছে, তাদের স্বজনদেরকে খুঁজে পাচ্ছে না। নূরে আলম, আপনি আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের জানাবেন যে এমন কোনো জায়গা আছে কিনা যেখানে স্বজনরা সেন্ট্রালি খুঁজে পেতে পারে যে কোথায় থাকতে পারে, অর্থাৎ সবগুলো হাসপাতালে দৌড়াদৌড়ি করা ছাড়া সেন্ট্রালি কোথাও তথ্য রাখা হচ্ছে কিনা, আছে কিনা আমাদেরকে, আমরা যখন পরে আসবো তখন জানতে চাইবো আপনার কাছে। আমরা একটু চলে যাব আদিলুর রহমানের কাছে। আদিলুর রহমান আছেন এফা টাওয়ারের সামনে। আদিলুর রহমান, এখনকার পরিস্থিতি কি, উদ্ধার তৎপরতার সর্বশেষ সম্পর্কে প্রেসকে কোনো কিছু ব্রিফ করা হয়েছে কিনা? দেখুন, উদ্ধার কাজ সেটি এখনো চলছে এবং আমরা দেখছি যে এই ভবনের বিভিন্ন তলাতে গ্লাস ভেঙে
সেখানে ভেতরে যে ধোঁয়াগুলো আটকে আছে সেই ধোঁয়া বের করে দেওয়ার চেষ্টা চলছে। তবে এই মুহূর্তে এই ভবনের 11 তলাতে আবার কিছুটা আগুন আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি, যেহেতু এই এখন আলো স্বল্পতা রয়েছে, সেক্ষেত্রে ক্যামেরার লেন্সে এটি দেখা যাবে কিনা। তবে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই 11 তলার একটি প্রান্তে আবার আগুন জ্বলছে, অর্থাৎ আগুন নিভে যাওয়ার পরেও অনেক সময় কিন্তু আবার কোনো ধরনের কোনো ফুলকি, আর এই যে ভবনটি যে জায়গাটিতে আগুন জ্বলছে সেখানে শীতাতপ নিয়ন্ত্রণের যে যন্ত্রগুলো সেই যন্ত্রগুলো রয়েছে, এবং আমরা কিন্তু সেই বিকেলের পর থেকে দেখছিলাম যে আগুন যে কয়বার নিভে যাওয়ার পরে লেগেছে প্রতিটি বাড়ি কিন্তু এই শীতাতপ নিয়ন্ত্রিত যে যন্ত্রগুলো যে পাশ রয়েছে সেই জায়গাগুলো থেকেই কিন্তু আবার আগুনটি লেগেছে। তবে আগুনের যে তীব্রতা সেটি আমরা খুব বেশি দেখতে পাচ্ছি না, তবে বাইরে থেকে আসলে দেখা যাচ্ছে যে ভেতরে এখনো নতুন করে আবার একটু আগুন সেটি জ্বলছে। আর ফায়ার সার্ভিসের কর্মী যারা আছেন তারা তাদের যে উদ্ধার তৎপরতা সেটি চালিয়ে যাচ্ছেন, এবং এই মুহূর্তে 12 তলাতে আবার হাই রেস্ট ক্রেনের মাধ্যমে ফায়ার সার্ভিসের যে কর্মী যারা আছেন তারা উদ্ধার কাজ নতুন করে আবার চালাচ্ছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে এই তলা থেকেই কিন্তু 2 জনের মরদেহ নিচে নামিয়ে নিয়ে আসা হয়েছে, এবং একজনকে খুব গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। আর নতুন করে যে জায়গাটিতে আগুন লেগেছে সেই জায়গাটিতে আগুন নিয়ন্ত্রণের জন্য নতুন করে কোনো ধরনের কোনো ব্যবস্থা এখন পর্যন্ত আমরা দেখছি না। ফায়ার সার্ভিসের কর্মীরা মূলত উদ্ধার কাজেই তারা মনোযোগ দিয়েছেন, এবং যারা নিহত হয়েছেন সবশেষ ফায়ার সার্ভিসের কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছি তাতে 7 জনের তথ্য মারা যাওয়ার তথ্য আমরা পেয়েছি। এর মধ্যে একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, একজন কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, 3 জন ইউনাইটেড হাসপাতাল, এই 5 জন হাসপাতালে মারা গিয়েছেন, এবং 2 জনের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। এমন তথ্যটি আসলে ফায়ার সার্ভিসের কাছ থেকে সবশেষ যে তথ্য সেটি আমরা পেয়েছি। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে যেহেতু এখনো উদ্ধার কাজ চলছে এবং অনেককে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে, তো এই যে নিহতের যে সংখ্যা এবং এই আপডেট আরও কিছুক্ষণ পরে আমাদেরকে আপডেট আবার জানানো হবে। এই মুহূর্তে আমরা দেখছি যে এই ভবন থেকে আরও একজনের মরদেহ নিচে নামিয়ে নিয়ে আসা হচ্ছে, অর্থাৎ মরদেহ গুলো রাখার জন্য যে ব্যাগ সেই ব্যাগে করে আরও একজনের মরদেহ নিয়ে আসা হচ্ছে। অর্থাৎ এই মরদেহটি সহ আমরা যেটি দেখছি যে এখন পর্যন্ত মরদেহ নিহতের সংখ্যা 8 জন সেটি আমরা বলতে পারি। তার কারণ হচ্ছে কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিস জানিয়েছে 7 জন, এবং এই মুহূর্তে আরও একজনের মরদেহ নিয়ে আসা হলো, অর্থাৎ 8 জনের তথ্য আমরা এখন পর্যন্ত আসলে জানাতে পারি। তবে এই যে 3 জনের মরদেহ আমরা নামিয়ে আনতে দেখেছি ফায়ার সার্ভিসকে, এই 3 জনের পরিচয় এখন পর্যন্ত কিন্তু শনাক্ত করা যায়নি, কারণ এই 3 জনের কিন্তু তারা কিন্তু দগ্ধ হয়ে মারা গিয়েছেন। সেক্ষেত্রে তাদের পরিচয় শনাক্ত করতে পরবর্তীতে আসলে তাদের পরিচয় জানা যাবে। আপনাকে উদ্ধার কাজের বিষয়টিতে আবার একটু ফিরে আসি যে উদ্ধার কাজ এই ভবনের সবগুলো তলাতেই এখন উদ্ধার কাজ ফায়ার সার্ভিসের কর্মীরা তারা চালিয়ে যাচ্ছেন, এবং নতুন করে আমরা আবারও কিছুটা আগুনের দৃশ্য সেটি দেখতে পাচ্ছি, এবং সেটি 11 তলার একটি প্রান্তে সেই আগুনটি জ্বলছে, এবং ফায়ার সার্ভিসের কর্মী যারা আছেন তারা এই মুহূর্তে বিভিন্ন তলাতে উদ্ধার কাজে মনোনিবেশ করেছেন। তবে আগুন যেখানে জ্বলছে সেখানে পানি দেওয়ার কোনো দৃশ্য সেটি আমরা দেখতে পাচ্ছি না, এবং সেই আগুনটি অন্যান্য তলাতে যে ছড়িয়ে পড়ছে তেমনও কিছু দেখছি না। তবে বাইরে থেকে যেটি দেখে মনে হচ্ছে যে মোটামুটি বেশ ভালো আগুনই সেখানে দেখা যাচ্ছে, এবং আগুনের সাথে সাথে সেখান থেকে আমরা ধোঁয়া বের হতেও দেখছি। এই মুহূর্তে ফায়ার সার্ভিসের
একটি হাইরেস ক্রেনের মাধ্যমে এখানে উদ্ধার কাজ সেটি চালানো হচ্ছে। শুরু থেকে 4টি হাইরেস ক্রেনের মাধ্যমে এই ভবনের আগুন নিয়ন্ত্রণ এবং যারা আটকে পড়েছিলেন তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছিল। তবে এই কিছুক্ষণ আগে যেহেতু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় এবং কেউ ভেতরে আটকে পড়া ছিল না, সে কারণে একটি ক্রেনের মাধ্যমে এই উদ্ধার কাজ সেটি চালানো হচ্ছিল। তবে কিছুক্ষণের মধ্যে হয়তো আরও হাইরেস ক্রেন সেটি। আমরা একটু জানতে চাই যে উদ্ধার তৎপরতার অনেকগুলো দিক আছে, তার মধ্যে আমরা দুপুরের পর থেকে দেখেছি অসংখ্য মানুষ, তাদেরকে নিয়ন্ত্রণ করার একটা ব্যাপার ছিল। এখন আশেপাশের যে ভবনগুলি আছে সেইখানে যারা অবস্থান করছিলেন তাদেরকে বের করে দেওয়া হয়েছে। সেই পুরো এলাকাটার পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করছে আমাদেরকে যদি একটু জানান। দেখুন, এই আগুন লাগার পরপরই আমরা দেখেছি যে আশেপাশের ভবনগুলোতে আগুন ছড়িয়ে পড়ার শঙ্কায় তাৎক্ষণিকভাবেই অন্যান্য যে ভবনগুলো ছিল সেই ভবনগুলো থেকে যারা ছিলেন তখন তাদেরকে তাৎক্ষণিকভাবেই কিন্তু নেমে আসার আহ্বান জানানো হয়ে যায় এবং আতঙ্কে কিন্তু তারাও নেমে আসে। আপনাকে এই যে ভবনটিতে আগুন লেগেছে এই ভবনের কথাটি যদি বলি, যে এখানে পরপর এই ভবনটি মাঝে এবং তার পাশে একদম লাগানো ভবন রয়েছে আরও, বা পাশে রয়েছে 2টি এবং ডান পাশে রয়েছে 2টি, এবং সবগুলো ভবন কিন্তু একদম এই ভবনের ঘেঁষে লাগানো, যে কারণে তাৎক্ষণিকভাবেই অন্যান্য ভবন থেকে মানুষগুলোকে সরিয়ে নেওয়া হয়। এবং সন্ধ্যার পরে আমরা দেখেছি যে সন্ধ্যা পর্যন্ত এইসব ভবনে যারা নিচতলা বা দোতলাতে কয়েকজন মানুষ থাকলেও এখন কিন্তু আশেপাশের ভবনগুলো থেকে সম্পূর্ণভাবে সেখান থেকে মানুষজনগুলোকে সরিয়ে ফেলা হয়েছে। এবং পুরো যে সড়কটি, এই সড়কটিতে উৎসুক জনতার ভিড় যতটা ছিল এই মুহূর্তে উৎসুক জনতার ভিড়ও অনেকটা কমে গিয়েছে। আমরা কিছুক্ষণ আগে লক্ষ্য করেছি যে সেনাবাহিনী এবং র্যাব সদস্যরা উৎসুক জনতাদের এই রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। তার কারণ হচ্ছে যে এখানে যাতে অ্যাম্বুলেন্সগুলো চলাচল করতে পারে এবং ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো যাতে চলাচল করতে পারে, সে কারণে পুরো রাস্তাটি ফাঁকা রাখা হচ্ছে। এভাবে করে আসলে এখানকার যে পরিস্থিতি সেই পরিস্থিতিটি নিয়ন্ত্রণ করা হচ্ছে। আর এই পরিস্থিতিটি পুরোপুরি নিয়েছে সেনাবাহিনী, অর্থাৎ সেনাবাহিনী এখানকার নিরাপত্তা সহ এখানকার উৎসুক জনতা এবং সড়কটি ফাঁকা রাখার কাজটি মূলত করছে বাংলাদেশ সেনাবাহিনী, এবং তারা সেটি বেশ দক্ষতার সাথেই করছে বলে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে অ্যাম্বুলেন্সগুলো বের হয়ে যাওয়ার জন্য এবং অ্যাম্বুলেন্সগুলো যাওয়া আসার জন্য আর তেমন কোনো অসুবিধা হচ্ছে না। আমি আপনাকে নতুন করে আরও একটি মরদেহের তথ্য দিতে চাই যে এই মুহূর্তে আরও একজনের মরদেহ নিয়ে আসা হচ্ছে, অর্থাৎ সংবাদের ছোট্ট বিরতিতে যাবার আগে একজনের মরদেহ নিয়ে আসা হয়েছিল এবং এখন পর্যন্ত নিচ থেকেই অর্থাৎ নিচে নামিয়ে নিয়ে আসা হয়েছে 3 জনের মরদেহ। আর 7টার আগে হাইরেস ক্রেনের মাধ্যমে 12তলা থেকে নিয়ে আসা হয়েছিল 2 জনের মরদেহ উদ্ধার করে। অর্থাৎ আমরা এই কিছুক্ষণের মধ্যেই দেখেছি যে ভবনটি থেকে এই ব্যাগগুলোতে করে 5 জনের মরদেহ নিয়ে আসা হয়েছে। এবং আমি কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের কাছে হাসপাতালে নিহতর যে তথ্যটি পেয়েছিলাম সেখানকার তথ্য বলছে যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 1 জন, কুর্মিটোলা হাসপাতালে 1 জন এবং ইউনাইটেড হাসপাতালে 3 জন, অর্থাৎ হাসপাতালে মারা গেছে 5 জন এবং আমরা 5 জনের মরদেহ ভবন থেকে নামিয়ে আনতে দেখেছি। অর্থাৎ এখন পর্যন্ত আমরা এখানে 10 জনের মৃত্যুর যে তথ্য সেটি আমরা পাচ্ছি এবং আমরা লক্ষ্য করছি যে উদ্ধার তৎপরতাটা যখন বেশি জোরে সোরে শুরু হয়েছে তারপর থেকে মরদেহের সংখ্যাও বাড়তে শুরু করেছে এবং একের পর এক মরদেহ এই কিছুক্ষণের মধ্যেই 5 জনের মরদেহ কিন্তু নিয়ে আসা হয়েছে ভেতর থেকে। এবং ফায়ার সার্ভিসের কর্মীরা তারা নিরলস চেষ্টা করে যাচ্ছে নিখুঁতভাবে এই প্রতিটি তলার ইঞ্চি ইঞ্চি তারা তল্লাশি করছেন। এই ভবনগুলোর ভেতরে পুড়ে যাওয়া যে আসবাবগুলো রয়েছে সেসব আসবাবপত্র সরিয়ে তারা মরদেহগুলো উদ্ধার করছে এবং এই মুহূর্তে আরও একজনের মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে। অর্থাৎ এখন পর্যন্ত এই ভবন থেকে 6 জনের মরদেহ উদ্ধার
করে নিয়ে আসা হলো। আর নিহতের সংখ্যা দাঁড়ালো 11 জনে। এটি সবশেষ যে তথ্য বলছে তাতে এটি দাঁড়িয়েছে। এবং এখন পর্যন্ত কিন্তু অভিযান যেটি বা তল্লাশি অভিযান সেটি কিন্তু ফায়ার সার্ভিস কর্মীদের সাথে সেনা সদস্য, নৌ সদস্য এবং রেড ক্রিসেন্টের কর্মীরা তারাও যোগ দিয়েছেন। এবং বিভিন্ন বাহিনীর যারা সদস্যরা আছেন তারা কিন্তু তাদের যে চেষ্টা সেটি অব্যাহত রেখেছেন। এবং তারা আমাদেরকে বলছেন যে যতক্ষণ পর্যন্ত এই উদ্ধার কাজ শেষ না হবে, প্রতিটি তলা যতক্ষণ পর্যন্ত তল্লাশি না হবে, প্রতিটি ততক্ষণ পর্যন্ত তাদের যে অভিযান এবং উদ্ধার কাজ সেটি কিন্তু তারা চালিয়ে যাবেন। এবং আমরা কিন্তু আপনি আমাদের সঙ্গে আবারও পুরান ঢাকা থেকে দ্রুত রাসায়নিকের গুদাম কারখানা সরিয়ে নেওয়ার কথা জানালেন দক্ষিণ ঢাকার মেয়র সাইদ খোকন। তার দাবি, বিষয়টি জটিল হলেও সিটি কর্পোরেশনের আন্তরিকতার কোনো অভাব নেই। সিডাপ মিলনায়তনে দুপুরে অগ্নিঝুঁকি মুক্ত পুরান ঢাকা শীর্ষক গণশুনানিতে এসব কথা বলেন তিনি। তবে পুরো প্রক্রিয়াটির মধ্যে সমন্বয়হীনতা এবং সুশাসনের অভাব দেখছেন মানবাধিকার কর্মীরা। 1050 একর জায়গা নিয়ে পুরান ঢাকার 11 ওয়ার্ডে স্থাপনার সংখ্যা প্রায় 24,000। বেশিরভাগেরই নেই রাজুকের অনুমোদন অগ্নি নির্বাপন ব্যবস্থা। বাসিন্দাদের নিমতলি, চুরিহাট্টার মতো অভিজ্ঞতার মুখোমুখি আর যেন হতে না হয়, সে লক্ষ্যই হলো গণশুনানি। অংশ নেন ব্যবসায়ী ও সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধিরা। কষ্টের কথা তুলে ধরেন ভুক্তভোগীরা। আমার চলার মতো মাথা গোজার ঠাই আমার কিছুই নেই, কোথাও আমার কিছু নেই। এতদিন ভাড়া ছিল, এখন আমি ভাড়াও কোথায় যাবো আর কোথায় থাকবো এটার উপরও আমার ঠিক নাই। ব্যবসায়ীরা জানান সরকার নির্ধারিত 35টি অতিতার্য পদার্থ পুরান ঢাকা থেকে সরিয়ে নেবেন তারা। এই 35টি আইটেম আমরা কোন থেকে নিয়েছি? নারকোটিক্সের কাছ থেকে, গোয়েন্দা বিভাগের কাছ থেকে নিয়েছি যে এই আইটেম আমরা রাখবো না, আমরা গোডাউনে রাখবো না, আমরা দোকানেও রাখবো না। সরকারি সিদ্ধান্তের পরও পুরান ঢাকায় রাসায়নিকের মজুদ থাকাকে সমন্বয়হীনতা ও সচেতনতার অভাব বলে মনে করেন মানবাধিকার কর্মীরা। এক্ষেত্রে দেখছেন সুশাসনের অভাবও। সমন্বয়ের অভাব, মানুষের দায়বদ্ধতার অভাব, এটা যে আমার কাজ সেটা মনে করার অভাব। যে দেশে সুশাসনের প্রচন্ড অভাব থাকে সেখানে কোনো মানুষ তার নিজের কাজকে নিজের কাজ বলে মনে করতে পারে না। শুনানিতে আবারও পুরান ঢাকা থেকে দ্রুত রাসায়নিক সরিয়ে নেওয়ার কথা জানান দক্ষিণ ঢাকার মেয়র। আমরা বনানীর এফআর টাওয়ারের আগুন সম্পর্কে জানছিলাম সহকর্মীদের কাছে। আবার ফিরে যাচ্ছি সহকর্মী নূরে আলমের কাছে। নূরে আলম, হাসপাতালে এখন যারা চিকিৎসাধীন আছে তাদের পরিস্থিতি কি? আর যেটি জানতে চাচ্ছিলাম যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন যারা আছে তাদের ব্যাপারে কেন্দ্রীয়ভাবে কোথাও তথ্য সংরক্ষিত করা হচ্ছে কি? আমি এই মুহূর্তে আছি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। এখন পর্যন্ত 44 জন অগ্নিকাণ্ডের ঘটনায় আহত রোগী ভর্তি রয়েছেন এবং 4টি লাশ কিছুক্ষণ আগে আমরা এখানে ঢুকতে দেখেছি। আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তার সাথে, তার কাছ থেকে আমরা দর্শকদেরকে শোনাতে চাই। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে 4টি মরদেহ এখানে ঢুকেছে। তাদের কি পরিচয় আপনারা জানতে পেরেছেন এবং কি পরিমাণ নিহত সেখানে হয়েছে এরকম কোনো ধারণা কি আপনাদের আছে কিনা? অ্যাকচুয়ালি আসলে ওখানে আমাদের সার্চ টিম কাজ করতেছে। সার্চ করার পরে যে কতগুলো বিক্রি পাওয়া যায় পাওয়ার পর সঠিকটা তথ্যটা বলা যাবে সার্চ করার শেষে। এখন একজনটি বলা যাচ্ছে না কতজন এখানে আছে। এখানে অলরেডি 4টা ডেড বডি এখানে এসেছে। আর আমাদের অন্যান্য হাসপাতালগুলো আছে, ইউনাইটেড হাসপাতাল, অ্যাপোলো হাসপাতাল, ঢাকা মেডিকেল এবং সিএমএস, ওখানেও আমাদের কিছু ভিকটিম চলে গেছে। তো টোটালি সবটা একসাথে করার পর আমরা জানতে পারবো যখন কাজ শেষ হবে টোটালি কতজন ভিকটিম আহত হয়েছে এবং কতজন নিহত আছে। সার্চ করার পর আমরা বলতে পারবো। আরও কি মরদেহ কি হাসপাতালে আসছে? যে অন্য হাসপাতালে গেছে, ঢাকা মেডিকেলে গেছে। এখন যে বাকি যেগুলো আছে সার্চ কমপ্লিট করার পর আমরা বলতে পারবো আগে কতজন নিহত হয়েছে। না, আমি জানতে চাচ্ছিলাম যে এই হাসপাতালে কি আরো মরদেহ আসছে কিনা, আপনাদের কাছে এরকম কোনো তথ্য আছে কিনা এবং এখন পর্যন্ত এখানে কয়টি মরদেহ রয়েছে? এখন পর্যন্ত এখানে 5টি মরদেহ রয়েছে এবং পরবর্তী সময় এখন পর্যন্ত এখানে কোনো আসে নাই। পরবর্তী যদি আসে তাহলে আমরা আপনাকে জানাবো। তাদেরকে কি কোনোভাবে শনাক্ত করা গেছে? আমরা এখানে দেখছি যে অনেক স্বজন অপেক্ষায় আছেন। এটা আসলে শনাক্ত ভিকটিমগুলো আসার পর শনাক্ত কাজ শুরু হবে। এটা শনাক্ত করবে যেহেতু ডাক্তার এখানে আছে, ওনারা ভেরিফাই করবে, তারপর আমরা এটা বলতে পারবো আপনাদের। আরেকটি বিষয় হচ্ছে যে বনানীর যে ভবনটিতে দুর্ঘটনা ঘটেছিল সেখানে অনেকগুলো অফিস ছিল, সেখানে অনেকে কর্মরত ছিলেন, তাদের অনেককেই খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তাদের স্বজনরা বিভিন্ন হাসপাতালে ছুটছেন। তো সেই স্বজনরা আসলে কোন কোন হাসপাতালে গেলে তাদের খোঁজগুলো পেতে পারেন বলে আপনারা এমন কোনো সেন্ট্রালি তথ্য রাখার ব্যবস্থা আছে কি আপনাদের? জি আছে, এখানে আমাদের যে ইউনাইটেড হাসপাতাল আছে, ঢাকা মেডিকেল আছে, সিএমএসএস আছে,
এবং এখানে অ্যাপোলো হাসপাতাল আছে, এই হাসপাতালগুলোতে ভিকটিম গেছে। যখন ভিকটিম আহত রেস্কিউ করার পরে নিকটবর্তী যে হাসপাতালগুলো সেখানে দ্রুত চলে গেছে ভিকটিম। তো এখানে কুচ নিলে অবশ্যই জানতে পারে ওখানে আছে কিনা তাদের রোগী। এখন পর্যন্ত আপনাদের কাছে সবশেষ তথ্য কি যে কতজন আহত রয়েছে এখানে? আসলে সবশেষ তথ্য বলতে সেখানে আমাদের যে সার্চ টিম কাজ করার পর আমরা সর্বশেষ তথ্যটা দিতে পারবো আপনাদের। থ্যাংক ইউ। দর্শক, আপনারা শুনছিলেন ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা আমাদেরকে জানাচ্ছিল এই অগ্নিকাণ্ডের দুর্ঘটনার সবশেষ তথ্যগুলো। আমি বিরতির আগে দর্শকদেরকে জানাচ্ছিলাম যে এখানে অনেক স্বজন তার প্রিয়জনের অপেক্ষায় রয়েছেন, অনেকে তার প্রিয়জনের খবর পাচ্ছেন না যারা ওই ভবনে কর্মরত ছিলেন। আমরা তেমন একজনের সাথে কথা বলবো, তিনি অনেক দূর থেকে এখানে এসেছেন। আপনার কাকে আপনি খুঁজে পাচ্ছেন না এবং আপনি কোথায় কোথায় গিয়েছিলেন খোঁজ নিতে এবং কর্তৃপক্ষ আপনাকে কি বলেছে? বিট টিম আমার ভগ্নিপতি মির্জা আতিকুর রহমান, উনি 1টা বাজে ফোন দিয়েছিল। উনি বলছে আমি ধোঁয়ায় টিকতে পারতেছি না, তবে আমার অবস্থা খুবই খারাপ। তারপরে আমরা ওনার ফোনে আর যোগাযোগ করতে পারিনি, ওনার ফোনটি বন্ধ। আপনারা কোথায় কোথায় গিয়েছিলেন খোঁজ নিতে এবং কর্তৃপক্ষ কারোর সাথে কথা হয়েছে কিনা? ওই ভবনের কাছেই ছিলাম, ওইখানে না পেয়ে এখানে আসছি। অন্য হাসপাতালে আমাদের লোক আছে। তো কোথাও খোঁজ মেলেনি? না, অন্তর খোঁজ মেলে রেখে। তো কর্তৃপক্ষ কারোর সাথে কথা হয়েছে, তারা কি বলেছে আপনাদেরকে? এরা বলতেছে আমাদের খোঁজ পাইনি। দর্শক, আপনারা শুনছিলেন আসলে তার মতো অবস্থা অসংখ্য মানুষের। আমি এখানে অসংখ্য মানুষকে দেখেছি এবং বিভিন্ন সময় আমরা নিউজে আমরা তাদের কথা শুনিয়েছি। তবে এখানকার যিনি পরিচালক রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন এখানে যারা অসুস্থ অবস্থায় চিকিৎসারত রয়েছে তাদের সবার অবস্থায় আশঙ্কা মুক্ত, তারা কেউ আশঙ্কাজনক নয়। ধোঁয়ার কারণে সৃষ্ট যে গ্যাস হয়েছে সেই গ্যাসে তারা অসুস্থ হয়েছে, এছাড়া তাদের আশঙ্কাজনক অবস্থায় তারা নেই। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। জানতে চেয়েছিলাম আপনাদের সমস্যা সংকট এবং সম্ভাবনার কথা। দিনাজপুর থেকে সিরাজুল ইসলাম লিখেছেন, বিরল উপজেলার বান্দাইল গ্রামের রাস্তার অবস্থা অনেক খারাপ, ফলে যাতায়াতে গ্রামবাসীর অসুবিধা হচ্ছে, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে। চট্টগ্রামের সন্দ্বীপ থেকে আনোয়ার মাহফুজ বলছেন, প্রধানমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্যদের উদ্যোগে আমাদের এলাকায় বিদ্যুৎ এসেছে, তাই তিনি গ্রামবাসীর পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দর্শকদের ধন্যবাদ তাদের চিঠির জন্য। এই ছিল এখনকার সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।